হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিবিএস একাডেমি। আমাদের কনস্ট্যান্ট কমেন্টের কারণে আমরা আমাদের এই এসএসসির যে ক্লাস যেটা নেওয়া চলছে এই বিবিএস একাডেমির ইউটিউব চ্যানেলে, সেটা আমরা কন্টিনিউ রেখে আমরা ক্লাস নিয়ে এসেছি। বেসিক্যালি এটা আমাদের সিলেবাস রয়েছে এসএসসির, তো পার্টিকুলারলি এই পোর্শনটা কার্টোগ্রাফিক টেকনিক। তো এটা অনেকের কনফিউশন থাকে, বিশেষ করে শেষের যেগুলো স্ট্যাটিস্টিক্যাল টেকনিক, জিওগ্রাফিক্যাল ডেটা অ্যানালাইসিস, এরিয়াল ফটো, স্যাটেলাইট ইমেজারি ইন্টারপ্রিটেশন, রিমোট সেন্সিং, জিআইএস। তো এটা অনেকের কনফিউশন থাকে। ওকে, তো আজকে এই এই পার্টিকুলার কার্টোগ্রাফিক টেকনিকের প্রথম লেকচার এবং কন্টিনিউ আমাদের লেকচার আসবে। লেকচারটা এইভাবেই চলবে, কিছু কোশ্চেন থাকবে স্পেসিফিক, কোশ্চেনটা সেভাবে ডিজাইন করা হয়েছে যাতে সিলেবাসটাও যেন ফুল কভার। ওকে, তো আজকে মোটামুটি রিমোট সেন্সিংটা আজকে আমরা স্টার্ট করব। তারপর পরপর রিমোট সেন্সিং থেকে স্ট্যাটিস্টিক্স, তারপর ম্যাপ প্রজেকশন, বাকি যেগুলো রয়েছে পরপর স্কেল যেগুলো, সেগুলো আমাদের কিন্তু ক্লাস হবে। তো বেশি টাইম নেবো না তোমাদের, আমরা স্টার্ট করবো। ওকে, সো এটা তো তোমরা সবাই দেখেছো আমাদের বিবিএস একাডেমি। তোমরা ফার্দার যদি কোনো ইনফরমেশন চাই তো এই নাম্বার দেওয়া আছে এখানে, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। তো এটা আমার বেসিক ইন্ট্রোডাকশন। ওকে, এই টপিকটা পার্টিকুলার এই টপিকটা আমি আমি কভার করবো। ওকে, চলো। আচ্ছা, এবার একটু বলে দিই কিভাবে আমরা করব। ফর এক্সাম্পল, আমাদের রিমোট সেন্সিং জিআইএস। তো রিমোট সেন্সিং জিআইএস তো অনেক কিছু আছে, তো অত কিন্তু এই অল্প টাইমের মধ্যে কভার করা পসিবল হবে না। সো আমি মেন সিলেবাস ধরে তার কিছু যে কোশ্চেন্স, মেজর যে ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলো রয়েছে সেইগুলো আমি সাজিয়েছি এবং অ্যাকর্ডিংলি আমি সেগুলোকে এক্সপ্লেন করবো, তাতে তোমাদের সিলেবাসটাও কভার হবে, কোশ্চেন গুলো কিন্তু আলোচনা হবে। শুধুমাত্র যদি কোশ্চেন আলোচনা করতে যাই, কোশ্চেন চাইলে অনেক কিছু ঘুরে করতে পারে। তো সেক্ষেত্রে আমাদের একটু কনসেপ্ট যদি থাকে, সেই ঘুরানো কোশ্চেন গুলো কিন্তু আমরা ইজিলি ডিল করতে পারবো। তো মোটামুটি আমরা যদি ইম্পর্টেন্ট টপিক সেখানে যদি দেখি, আমি এটাকে তার আগে একটু স্লাইডটাকে একটু বড় করি। ওকে, যদি আমি রিমোট সেন্সিং এর যদি মেজর যে টপিক গুলো রয়েছে সেগুলো যদি একটু দেখি, তো দেখতে পাবো তার মধ্যে রয়েছে ফর এক্সাম্পল বেসিক্স অফ রিমোট সেন্সিং, অনেকে পড়েছো, অনেকে তোমরা জানো। ওকে, তারপর রাইট টাইপস অফ রিমোট সেন্সিং, সেন্সার রেজলিউশন, স্পেসিফিক্যালি সেন্সার রেজলিউশন থেকে যে চারটা রেজলিউশন রয়েছে, স্পেশাল রেজলিউশন কি, রেডিওমেট্রিক রেজলিউশন কি, স্পেকট্রাল রেজলিউশন কি, টেম্পোরাল রেজলিউশন কি, এগুলো থেকে কোশ্চেন আসে। ওকে, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা লিখেই নাও এই যে পার্টিকুলার এই পোর্শনটা, হিস্ট্রি অফ রিমোট সেন্সিং উইথ দ্য রেসপেক্ট টু ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম। এটা যদি আমরা দেখি, এটা থেকে কোশ্চেন আসবে কোন স্যাটেলাইট কবে লঞ্চ হয়েছে, ইন্ডিয়ার কি স্যাটেলাইট রয়েছে, মেজর মেজর কি স্যাটেলাইট রয়েছে, ক্রোনোলজি। ওকে, রিসেন্ট কি কি স্যাটেলাইট লঞ্চ হয়েছে ইম্পর্টেন্ট, তো সেইগুলো আমাদের কিন্তু জানতে হবে। তো এটা স্পেসিফিক্যালি আমাদেরকে মানে সিকোয়েন্স ওয়াইজ, ইয়ার ওয়াইজ আমাদের মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তারপরে আমরা দেখে নেবো বেসিক্স অফ জিআইএসটা দেখে নেবো। জিআইএস এর মধ্যে বেসিক্যালি তোমাদের যেটা ইম্পর্টেন্ট, রাস্টার ডেটা, ভেক্টর ডেটা, সেটাও আমরা একটু দেখার চেষ্টা করবো। ওকে, অ্যাজ ওয়েল অ্যাজ কি কি ফাংশন জিআইএস এর, আমরা কি কি জিআইএস এর মেজর ফাংশনস রয়েছে সেগুলো আমরা কিন্তু দেখার চেষ্টা করবো। চলো, ফার্স্ট যেটা কোশ্চেন রয়েছে 1 নম্বর। আচ্ছা, তার আগে একটু বলে দিই আমাদের আজকের যে ক্লাসটা, যে ভিডিওটা হবে, বেসিক্যালি এই দুটোর মধ্যে এই ফার্স্ট যেটা বেসিক্স অফ রিমোট সেন্সিং, এটার মধ্যে স্টিক থাকবে। ওকে, এবং যতগুলো কোশ্চেন অ্যারেঞ্জ করা হয়েছে তো এর মধ্যেই রয়েছে। এবং পরপর আমি বললাম যে এর পর 20-25 মিনিটের মোটামুটি ভিডিও, খুব বেশি টাইমে করবো না, 20-25 মিনিটের ভিডিও নিয়ে আসবো এবং সিকোয়েন্স ওয়াইজ আমরা এগোবো। তো আজকে বেসিক্যালি বেসিক্স অফ রিমোট সেন্সিং। এরপরে তোমাদের যেটা কাজ হবে, এইটু এখানে দেখে নিলে ভিডিওটা, কোশ্চেন্স গুলো দেখে নিলে, এবার তোমাদের কিছু বাংলা বই, তোমাদের মেবি অনেকের প্রবলেম হবে যারা গ্র্যাজুয়েশন লেভেল রয়েছে, যারা একবার রিমোট সেন্সিং এর সাথে কোনোভাবে তেমনভাবে পরিচিত নয়, তো তারা অ্যাটলিস্ট তোমরা এইখানে বুঝে যাবে আমি কারণ বাংলাতে এক্সপ্লেন করছি। ওকে, কারণ রিমোট সেন্সিং এ ইংলিশেই পড়তে হবে, কারণ প্রবলেমটা হবে কি, যদি বাংলাতে কনভার্ট করতে যাই তার এর মিনিংটা অন্য টাইপের কিছু হয়ে যাবে। ওকে, তো তোমরা তারপরে কিছু বেঙ্গলি বই সেগুলো কিন্তু তোমরা দেখতে পারো। আমি একটা বই রেফার করবো, তোমরা চাইলে দেখতে পারো, তোমাদের যদি মনে হয়। খুবই ভালো, খুবই প্রিসাইজ করেছে তন্ময়করণের বেসিক্স রিমোট সেন্সিং জিআইএস এর বই। ওটা খুবই ভালো বই। ওকে, তোমরা চাইলে এটা দেখতে পারো। ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে যে অ্যারেঞ্জ দ্য স্টেজেস অফ রিমোট সেন্সিং ইন অ্যাপ্রোপ্রিয়েট ম্যানার, তার মানে একটা সিকোয়েন্সিয়াল ম্যানারে আমাদেরকে সাজাতে বলছে। রিমোট সেন্সিং এ তো অনেকগুলো স্টেজ রয়েছে, কিভাবে পরপর সিকোয়েন্স ওয়াইজ যাচ্ছে সেই স্টেজটা অ্যারেঞ্জ করতে বলছে। এখানে প্রায় 6টা স্টেজ দিয়েছে। ওকে, এবং তার অপশানসও দিয়েছে। তো এটা তো ডেফিনেটলি আমরা দেখবো, তার আগে আমরা একটু দেখে নেবো। ওকে, কনসেপ্ট একটু দেখে নেবো, তারপরে আমরা এই কোশ্চেনটা একটু আসার চেষ্টা করবো। চলো, দেখো এখানে যদি আমরা স্টেজেস অফ রিমোট সেন্সিং আমরা দেখি,
তো এখানে আমরা 6টা স্টেজেস অফ রিমোট সেন্সিং দেখতে পাচ্ছি। ওকে? অনেক বাংলা বই কিন্তু গুলিয়ে যাবে। রিমোট সেন্সিং এর সাথে জিআইএস এর স্টেজের কিন্তু একটা পার্থক্য রয়েছে। সেখানে কিন্তু গুলিয়ে যাবে। আশা করি আজকের এইটা দেখে নেওয়ার পর আর গোলাবে না। ফার্স্ট দেখো যেটা বলছে এনার্জি সোর্স অর ইলুমিনেশন। এনার্জি সোর্স ইন দ্য সেন্স এখানে বলা হচ্ছে যে রিমোট সেন্সিং এর জন্য বেসিক্স যেটা ফার্স্ট একটা এনার্জি দরকার। ওকে? এনার্জির একটা সোর্স দরকার। আমাদের জেনারেলি যে রিমোট সেন্সিং হয়, যদি আমরা রিমোট সেন্সিং এর পরে গিয়ে দেখবো অ্যাক্টিভ রিমোট সেন্সিং, প্যাসিভ রিমোট সেন্সিং রয়েছে, সেগুলোকে যদি আপাতত এখন আমি নালিফাইড করি, আমি যদি আপাতত ওগুলোকে সাইডে রেখে যদি ধরি, বেসিক্স যে আমাদের রিমোট সেন্সিং এর মেন সোর্স হচ্ছে সূর্য। ওকে? যেটা এখানে বলা হয়েছে যে এনার্জি সোর্স আর ইলুমিনেশন, মানে মেন যে মানে এনার্জিটা আসে সে সূর্যের কাছ থেকে আসে। ওকে? তারপরে সেকেন্ড যে স্টেপ বলা হচ্ছে এনার্জি ইন্টারাকশন উইথ আর্থ অ্যাটমসফিয়ার। তার মানে সূর্য থেকে এনার্জিটা প্রোপাগেট করলো, করার পরে আমাদের আর্থের মধ্যে, আর্থের যে অ্যাটমসফিয়ার সেখানে রিচ করলো, ফলে আর্থের অ্যাটমসফিয়ারের সাথে কিন্তু ইন্টারাকশন হবে। ওকে? 3 নম্বর যেটা বলছে ইন্টারাকশন উইথ টার্গেট। এখানে টার্গেট স্পেসিফিক্যালি কি, আমাদের যেটা রিমোট সেন্সিং এর মানে আমাদের মেন উদ্দেশ্যই থাকে আমাদের ফিচার্স গুলোকে ম্যাপিং করা, আর্থের ইমেজ ক্যাপচার করা। তো এখানে তো এখানে এই যে বিভিন্ন যে ফিচার্স গুলো, ফর এক্সাম্পল ভেজিটেশন, বিল্ডিং, এই যেগুলো রয়েছে ওটার সাথে এনার্জি টার্গেট ইন্টারাকশন। ওকে? তারপরে আবার ফোর্থ স্টেপে বলছে এনার্জি রি ইন্টারাকশন উইথ অ্যাটমসফিয়ার। ওকে? তাহলে এইখানে আবার ব্যাক করছে যখন, তখন আমার তো অ্যাটমসফিয়ার রয়েছে, তখন সেইখানে কিন্তু এগেন ইন্টারাকশনটা হবে। ওকে? তারপরে বলছে যে রেকর্ডিং অফ রিফ্লেক্টেড অর এমিটেড এনার্জি। তারপরে সেন্সারের কাছে রিচ করবে, এই সেন্সারের কাছে রিচ করবে, সেন্সারে এখানে সেন্সার রয়েছে, স্যাটেলাইট রয়েছে, এটা রিসিভ হবে, সেখানে কিন্তু ওখানে রেকর্ডিং হয়ে যাবে এনার্জি পার্টিকুলার। ওকে? তারপরে এরা কি করবে, এই স্যাটেলাইট থেকে কমিউনিকেশনের মাধ্যমে আমাদের বিভিন্ন অ্যান্টিনা রিসিভার আছে গ্রাউন্ডে, সেখানে ওরা কিন্তু ওই এনার্জিটাকে বা ওই আহ, ওই যে ট্রান্সমিট করলো সেই সিগন্যালটাকে, তো সেটা কিন্তু ওরা রিসিভ করে নেবে। ওকে? তারপরে দেখো এখানে নিচে আমি 3টে স্টেপস দিয়েছি। ওকে? 1 নম্বর বলছে ডেটা প্রসেসিং, ডেটা ইন্টারপ্রিটেশন, অ্যানালাইসিস, অ্যাপ্লিকেশন, এগুলো বেসিক্যালি জিআইএস এর পার্ট। যেই আমরা ডেটাটা পেয়ে গেলাম, ধরুন বিভিন্ন এজেন্সি রয়েছে আমাদের, যেমন তোমরা শুনবে এনআরএসসি রয়েছে, ইউএসজিএস রয়েছে আমেরিকার, ইউএস এর। তো তারা কি করে, তারা বেসিক্যালি ডেটাগুলোকে প্রসেস করে, করার পর আমাদের বিভিন্ন ব্যবহারের পারপাসে ওরা কিন্তু কিছু ডেটা পাবলিকলি অ্যাভেলেবেল করে দেয়, আবার কিছু ডেটা তার সিকিউরিটি পারপাসে তারা রেখে দেয়। আবার অনেক কমার্শিয়াল যারা কমার্শিয়াল ভাবে যারা ডেটাকে ক্যাপচার করে, তাদের কমার্শিয়াল স্যাটেলাইট, তোমরা স্পেস এক্স এর নাম শুনে থাকবে, তো তারাও কিন্তু করে থাকে, তারা সেটা কমার্শিয়াল ওয়েতে করে থাকে, সেক্ষেত্রে আমাদের পয়সা লাগে। সো এগেন আমি এবারে ইমেজের মধ্য দিয়ে একটু বলে দিই স্টেজগুলোকে আরেকবার কিভাবে কিভাবে হচ্ছে। তো ফার্স্ট যেটা হচ্ছে, এখানে দেখো সূর্যের সানলাইট কিন্তু এক্সিস্টেন্ট রয়েছে, সেখান থেকে সানটা আসছে, সান যখন মানে সান থেকে যখন এনার্জিটা আসছে, বেসিক্যালি কি হচ্ছে, মহাকাশে প্রপাগেট করছে, যেটাকে ভ্যাকামও বলা হয় ইংলিশ ভাষায়। হ্যাঁ? প্রপাগেট করার পর এবার আর্থে রিচ করবে, তার আগে দেখো আর্থের অ্যাটমসফিয়ার রয়েছে, তো আর্থের অ্যাটমসফিয়ারের সাথে কিন্তু ইন্টারাকশন হবে। এখানে দেখো, এখানে ফর এক্সাম্পল এখানে আর্থের অ্যাটমসফিয়ারে ক্লাউড রয়েছে, ক্লাউডের সাথে ইন্টারাকশন হবে। ওকে? ইন্টারাকশন হওয়ার পর কিছু এনার্জি ফিরে চলে গেলে ওখান থেকে ডাইরেক্ট, আবার কিছু এনার্জি টার্গেট যে রয়েছে টার্গেটে হিট করলো, এখানে এটা হিট করলো, এখানে এটা হিট করলো, এবং এইখানে টার্গেটে হিট করার পর এদের সাথে ইন্টারাকশন হলো, ইন্টারাকশন হওয়ার পর আবার যখন ব্যাক করবে, মনে করো আবার কিন্তু অ্যাটমসফিয়ার এখানে রয়েছে এই মোমেন্টে, অ্যাটমসফিয়ারের সাথে কিন্তু আবার এগেন একটা ইন্টারাকশন। তারপরে এই ইন্টারাকশন হওয়ার পর আলটিমেটলি এই এনার্জিটা ধীরে ধীরে আমাদের যে স্যাটেলাইট রয়েছে তার মধ্যে তো অনেক সেন্সার রয়েছে, সেই সেন্সারের মধ্যে কিন্তু ক্যাপচার হয়ে যাবে। যেই ক্যাপচার হয়ে গেল, এই ডেটাটা কিন্তু নিচে যে আমাদের বিভিন্ন গ্রাউন্ড রিসিভার রয়েছে অ্যান্টিনা থ্রু, ওরা কিন্তু রিসিভ করে নেবে। তারপরে সেই ডেটাটা কি হবে, এবারে কিন্তু এইখানে কিন্তু স্টেজ শেষ হয়ে গেল, এই ট্রান্সমিট যে হয়ে গেল, এখানে রিমোট সেন্সিং এর কিন্তু স্টেজ শেষ। তারপরে যে স্টেজটা শুরু হচ্ছে সেটা বেসিক্যালি জিআইএস স্টেজ। অনেক বইয়ে কিন্তু এটা কনফিউশন আছে, তো তোমরা এটা কিন্তু বি ক্লিয়ার। ওকে? তো তারপরে এবারে ডেটা প্রসেসিং বলো, ইন্টারপ্রিটেশন বলো, ফর এক্সাম্পল আমাদের বিভিন্ন সফটওয়্যার রয়েছে, আমরা ArcGIS এ কাজ করি, QGIS এ কাজ করি, অনেক সফটওয়্যার রয়েছে, তো সেক্ষেত্রে যখনই আমরা কাজ করছি বেসিক্যালি সেটা জিআইএস এর কিন্তু পার্টে চলে যায়, সেটা কিন্তু রিমোট সেন্সিং এর পার্টে নেই। ওকে? এবার আমরা দেখি কোশ্চেনটা আমরা করতে পারি কিনা। দেখো এবার যদি কোশ্চেনটা দেখি, বলছে ফার্স্ট বলছে যে ইন্টারাক্ট উইথ আর্থ সারফেস ফিচার্স, 1 নম্বর বলছে। 2 নম্বর বলছে ইএমআর ইজ রেডিয়েটেড বাই অ্যাটমিক পার্টিকেল। পরপর পরপর এভাবে রয়েছে। যদি এখানে দেখো এই বি অপশনটা কিন্তু ঠিক হবে। ফার্স্ট যেটা দেখো, বলছে ইএমআর, যেটাকে আমি এনার্জি বলছিলাম এতক্ষণ, ওটাকে বেসিক্যালি টেকনিক্যালি রিমোট সেন্সিং এর ভাষায় বলা হয় ইএমআর বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। হ্যাঁ, এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের আবার একটা হিউজ এক্সপ্লেনেশন হয়, সেটা তোমাদের আশা করি লাগবে না। যদি মানে যদি ওটা রিমোট সেন্সিং বা এই রিলেটেড হয় তখন সেই কনসেপ্ট লাগবে। তো আপাতত মানে সিম্পল ভাবে মনে রাখো, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন মানে মনে করো সূর্যের এনার্জিটা।
ইজ রেডিয়েটেড বাই অ্যাটমিক পার্টিকেল অ্যাট দ্য সান সোর্স। ওকে, তাহলে সূর্যের কাছ থেকে ওই এনার্জিটা রেডিয়েট হচ্ছে। রেডিয়েট হওয়ার পর দেখো 3 নম্বর এখানে আবার বলছে এইটা বলছে ট্রাভেল থ্রু দ্য ভ্যাকাম অফ স্পেস অ্যাট দ্য স্পিড অফ লাইট। তাহলে তারপরে যেই রেডিয়েট হলো সূর্য থেকে, ওটা কিন্তু ট্রাভেল করবে। মনে করো স্পেস রয়েছে, স্পেসের মধ্যে দিয়ে ট্রাভেল করছে। সেখানে বলছে স্পিডটা কত, স্পিডটা বলছে স্পিড হচ্ছে যে লাইটের যে স্পিড, সেই স্পিডে কিন্তু ওটা ট্রাভেল করে। লাইটের স্পিড বেসিক্যালি কিছুই না, 3 × 10⁸ ওকে, এই স্পিড ট্রাভেল করে। তারপরে দেখো 4 নম্বরটা আমাদের পরের যে সিকোয়েন্সটা, দেখো আর্থ অ্যাটমসফিয়ারের সাথে কিন্তু ইন্টারাক্ট করবে, ইন্টারাক্ট উইথ আর্থ অ্যাটমসফিয়ার। ওকে, তারপরে দেখো 1 নম্বর এই পোর্শনটা, ইন্টারাক্ট উইথ আর্থ সারফেস। ওকে, তাহলে প্রথমে অ্যাটমসফিয়ার হয়ে গেল, তারপর আর্থ সারফেসে কিন্তু হিট করবে। ওকে, তারপরে কিন্তু আমাদের 5 নম্বর হয়ে যাবে, ইন্টারাক্ট উইথ আর্থ অ্যাটমসফিয়ার ওয়ান সেকেন্ড। ওকে, মানে যেই আর্থ সারফেসে ইন্টারাকশন হয়ে গেল, হয়ে যাওয়ার পর আলটিমেটলি আমাদের আবার মনে করো আমি বলেছিলাম আগে ইমেজে যে সেখানে কিন্তু অ্যাটমসফিয়ার অলরেডি রয়েছে, তো তার সাথে আবার ইন্টারাকশন হবে। তারপরে ফাইনালি আমাদের যে রিমোট সেন্সার, যে বিভিন্ন স্যাটেলাইটের মধ্যে যেগুলো সেন্সার রয়েছে, সেই সেন্সরের মধ্যে কিন্তু গিয়ে রিচ করবে, রিসিভ হবে, বাকি ওখান থেকে ডেটাটা পরে গিয়ে ট্রান্সমিট হবে। তো এটা হলো সঠিক অ্যান্সার, বিয়েরটা। ওকে, নেক্সট এটা তো বললাম। নেক্সট একটা কোশ্চেন বলছে, এটাও খুব ইম্পর্টেন্ট, যে হুইচ এনার্জি ট্রান্সফার মেথড ইজ ক্রুশিয়াল ইন দ্য অ্যাসপেক্ট অফ রিমোট সেন্সিং। এখানে 4টা প্রসেস বলেছে, কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন অ্যান্ড অ্যাবজর্পশন। এই 4টার মধ্যে ইন দ্য অ্যাসপেক্ট অফ রিমোট সেন্সিং সেটা কোনটা ইম্পর্টেন্ট? হ্যাঁ, আমাদের রিমোট সেন্সিং এ যারা আমরা করি, আমাদের এরিয়া অফ ইন্টারেস্ট কোনটা এই 4টা মেথডের মধ্যে? তো এর অ্যান্সার হবে আমাদের হচ্ছে যে রেডিয়েশন। রেডিয়েশনটা কেন আমি তার একটু বলে দিই। ফর এক্সাম্পল এখানে আমি বলছি যে 1 নম্বর বলছে এখানে কন্ডাকশন। ওকে, কন্ডাকশন কি বলতো, এখানে একটা ইমেজ দেওয়া আছে। ফর এক্সাম্পল তুমি আহ, এই ইমেজটা দেওয়া আছে, আমি আরেকটা তোমরা সবাই এটা মানে রিলেট করতে পারবে। অনেকে যারা রান্না করে, ফর এক্সাম্পল রান্না করতে করতে তোমাদের যে খুন্তিটা থাকে, সেই খুন্তিটা কড়াইয়ের মধ্যে রেখে দাও, ফলে কি হয়, কিছুক্ষণ পর খুন্তি হাত দিলে আমাদের সেখানে ছ্যাঁকা লেগে যায়। তো কি হয় আলটিমেটলি, ওই যে কড়াটা হিট হয়ে আছে, ওই হিটটা বেসিক্যালি ট্রান্সফার হয়ে গেল। সে কন্ডাকশন প্রসেসও কিন্তু এটাই হয়। তুমি যদি একটা মোমবাতিতে যদি একটা একটা কোনো একটা লোহার কিছু একটা দিয়ে দাও, কিছুক্ষণ পর তুমি ওই লোহারিটাকে ধরতে পারবে না। ওকে, কোনো একটা চামচই ফর এক্সাম্পল বলো, ধরতে পারবে না, কারণ ওটা হিট হয়ে গেছে এবং হিটটা ট্রান্সফার হচ্ছে। ওকে, কনভেকশনের সাথে তোমরা সবাই কিন্তু ওয়েল নোন। কনভেকশন তোমরা জানো, আমাদের হচ্ছে যে এই ক্লাউড ফরমেশনের ক্ষেত্রে কনভেকশনটা হয়। সেখানে কি হয়, যে গরম যেগুলো বায়ু গরম হয়ে আলটিমেটলি কি হবে, উপরের দিকে উঠবে, উপরে ঠান্ডা বায়ু নিচে আসবে, ফলে একটা কনভেকটিভ কারেন্ট ক্রিয়েট হবে। ওকে, এবং এইভাবেই কিন্তু এই মেঘ ক্লাউড কিন্তু এই ফরমেশনটা কিন্তু হয়। এটা তোমরা জানো জিওগ্রাফির রেসপেক্ট। একটা হচ্ছে অ্যাবসর্পশন। অ্যাবসর্পশন কিছুই না, ধরে নাও ফর এক্সাম্পল এখানে ওয়াটার বডি রয়েছে। ওকে, নিচে ওয়াটার বডি রয়েছে, এভাবে এনার্জিটা আসলো, এনার্জিটা এসে এর মধ্যে অ্যাবসর্ব। ঠিক আছে, দেখা গেল আগে হচ্ছে যে এনার্জি ছিল ওই জলের হয়তো 20 ডিগ্রি সেলসিয়াস, এখন সেটা অ্যাবজর্ব হয়ে 25 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। তার মানে কি, বেসিক্যালি এনার্জিটা ওই ওয়াটারের মধ্যে কিন্তু অ্যাবজর্ব হয়ে গেল। আরেকটা যেটা যেটা আমাদের রিমোট সেন্সিং এর পার্সপেক্টিভে ক্রুশিয়াল, সেটা হচ্ছে যে রেডিয়েশন। রেডিয়েশনটা কি, আমি একটু আগে বললাম না একটা টার্ম, টেকনিক্যাল টার্ম, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, মনে করো ইএমআর। ওকে, সেইখানে সেই রেডিয়েশন, এবং ওই সূর্যের রেডিয়েশনটা আছেই বলে ওই এনার্জিটা আলটিমেটলি রেডিয়েট হয়ে আমাদের আর্থে আসছে, এবং ওই এনার্জি রেসপেক্টেই কিন্তু আমরা কিন্তু রিমোট সেন্সিং করছি। রিমোট সেন্সিং এ যত ইমেজ ক্যাপচার করে, যত স্যাটেলাইট, বেশি ওই রেডিয়েশনের ওই এনার্জি বা ওই এনার্জি ট্রান্সফারের যে মেথড, ওইটার থেকেই কিন্তু হয়ে থাকে। ওকে, একটা সিম্পল একটা উদাহরণ দিই। ফর এক্সাম্পল, তো অনেকেই হয়তো তোমাদের মধ্যে কনফিউশন থাকবে, এই যে ধরে নাও এই অনেকের মনে মনে কনফিউশন থাকবে যে কিভাবে হচ্ছে আলটিমেটলি রিমোট সেন্সিং এর প্রসেসটা হচ্ছে কিভাবে। কিছুই না, এনার্জিটা আসছে, এনার্জিটা তোমাকে ধরুন ফর এক্সাম্পল দিনের বেলা আমাকে কেউ দেখতে পাচ্ছে, কেন দেখতে পাচ্ছে, কারণ আমার মধ্যে থেকে এনার্জিটা কোনো কোনো একটা জায়গা থেকে এনার্জি এসে, সূর্যের এনার্জি হোক বা লাইটেরই এনার্জি হোক, আমার বডিতে হিট করেছে, হিট করে এগেন এনার্জিটা কারো অবজারভারের চোখে গিয়ে পৌঁছাচ্ছে। ওকে, ধরুন ফর এক্সাম্পল রাত্রিবেলা যখন লাইট, একটা অন্ধকার রুমে আছো, তোমাকে কেউ দেখতে পাচ্ছে না, যেই লাইটটা জ্বাললে সঙ্গে সঙ্গে আমার বডি থেকে এসে এনার্জিটা হিট করলো, কোনো একটা প্রসেসে এসে রিফ্লেকশন, কোনো একটা প্রসেসে আলটিমেটলি অন্য যে অপোজিটে যে অবজারভার তার চোখে গিয়ে পৌঁছালো। ভাবো ওইটা হচ্ছে বলে কিন্তু দেখতে পাচ্ছি। এবার ধরে নাও আমার ফ্রন্ট সাইডের দিকে লাইট, টর্চে লাইট মেরেছে, তো ফ্রন্ট সাইডটা দেখতে পাবে, ব্যাক সাইড কিন্তু দেখতে পাবে না, কারণ ব্যাক সাইডের এনার্জিটা কিন্তু ব্যাক সাইডে, লাইটের এনার্জি কিন্তু আমাদের পিঠে গিয়ে ব্যাক সাইডে হিট করছে না। তো যেই পোর্শনটা রিফ্লেক্ট হচ্ছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এখানেও রিমোট সেন্সিং ঠিক সেম জিনিসটাই হয়। ওকে,
এই সব এনার্জির খেলা। ওই সূর্যের এনার্জি আসবে, সেই সূর্যের এনার্জি রেসপেক্টে কিন্তু করা হয়। যদিও আমরা পরে গিয়ে দেখবো অ্যাক্টিভ রিমোট সেন্সিং থাকে, সেখানে সূর্যের যদি এনার্জি নাও থাকে সেটা কোনো অসুবিধা নেই, সেখানে ইনস্ট্রুমেন্টের মধ্যে ক্যাপাসিটি থাকবে, তারা এনার্জি নিজে থেকে জেনারেট করবে, সেটাকে আমরা অ্যাক্টিভ রিমোট সেন্সিং বলবো। ওকে, পরে গিয়ে আমরা সেটা দেখবো। নেক্সট কোশ্চেন, 1 মিনিট। ওকে, নেক্সট যেটা কোশ্চেন, এটাও তোমাদের কিন্তু খুব কিন্তু ক্রুশিয়াল, এটাও তোমাদের ক্রোনোলজিক্যালি মনে রাখতে হবে। বলছে অ্যারেঞ্জ দ্য ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ব্যান্ড বেসড অন ইটস ওয়েভলেন্থ ক্যারেক্টারিস্টিক্স ইন এ ডিসেন্ডিং ম্যানার। ফার্স্ট আমি এখানে একটু ডিসেন্ডিং ম্যানারটা একটু বলে দিই, এটা বাংলাতে একটু বলে দিই, আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। যখনই তোমাদের বাংলাতে দুটো টার্ম তোমরা দেখতে পাও, একটা ঊর্ধ্বক্রম, একটা অধঃক্রম, ইংরেজিতে একটু ঘুরিয়ে যায় ডিসেন্ডিং অ্যাসেন্ডিং, এটা অনেকের মনে রাখতে অসুবিধা হয়। ডিসেন্ডিং মানে কোনটা, অ্যাসেন্ডিং মানে কোনটা। ফর এক্সাম্পল আমি বললাম 1 2 3 4 5, এটা বলছি, আবার বললাম 5 4, ওকে, 3 2 1, এভাবে বললাম। তাহলে এর মধ্যে অ্যাসেন্ডিং কোনটা, ডিসেন্ডিং কোনটা? ওকে, ডিসেন্ডিং তোমরা ক্যাপিটালে মনে করো ABCD, ডি, এটা যদি আমি ক্যাপিটাল ওয়াইজ সাজাই 1 2 3 4, তাহলে যখনই বলবে না তোমাকে যে ডিসেন্ডিং অর্ডারে সাজাও, তাহলে এখানে কে বড়, 1 বড় না 4 বড়? অ্যাসেন্ডিং এর ডিসেন্ডিং এর ডি, কে বড়? ডি বড়। তাহলে ডি এর 4, তাহলে মনে করবে বড় থেকে নিচের দিকে নামতে হবে। ওকে, যখন এই ডিসেন্ডিং তার মানে বড় থেকে নিচের দিকে নামতে হবে। এবং যখন অ্যাসেন্ডিং বলবে, তখন এখানে এ এর দেখো ভ্যালু 1, প্লেস ভ্যালু 1, তাহলে 1 মানে কি, ছোট থেকে তাহলে বড় দিকে যাবে। এটা একটু মনে রাখবে, তাহলে অ্যাসেন্ডিং ডিসেন্ডিংটা তোমাদের কিন্তু মনে থাকবে। এবার এখানে বলছে যে ওয়েভ লেন্থের রেসপেক্টে ডিসেন্ডিং মানে বড় ওয়েভ লেন্থ থেকে ছোট ওয়েভ লেন্থ দিকে যেতে বলছে। ওকে, তাহলে তার আগে আমাদেরকে একটু এর সিকোয়েন্সটা জেনে নিতে হবে, তারপর আমরা এই কোশ্চেনটা টাচ করবো। দেখো এখানে যদি আমি এখান থেকে দেখি, ওয়েভলেন্থ যদি দেখার চেষ্টা করি, ওকে, এটা একটু যদি ভালো করে দেখি বুঝতে পারবো। সব থেকে মানে যদি যতগুলো আমাদের মোটামুটি ওয়েল নোন যে ইলেকট্রোম্যাগনেটিক ব্যান্ড, ওকে, আচ্ছা তার আগে অনেকের ব্যান্ডের কনফিউশন হতে পারে, একটু ব্যান্ড বলে দিই আমাদের বোঝার সুবিধার্থে বা আমাদের অ্যানালিসিস করার সুবিধার্থে। আমাদের এই যে এনার্জি বলছি না, এনার্জি, তো ওই এনার্জি রেসপেক্টে আমরা কি করি, যারা রিমোট সেন্সিং যারা মানে অ্যানালিসিস করেন, তারা না কিছু স্পেসিফিক পার্টে ভাগ করে দিয়েছে। ওকে, কিসের বেসিসে ভাগ করেছে, সেটা ওয়েভ লেন্থের বেসিসে ভাগ করেছে, এবং প্রত্যেকটা ওয়েভ লেন্থের কিছু বৈশিষ্ট্য আছে, এবং সেই বৈশিষ্ট্যের বেসিসেই সেগুলোকে বিভিন্ন নামকরণ করা হয়েছে। ফর এক্সাম্পল আমি যদি বলি, একটা কন্টিনিউয়াস একটা একটা স্পেকট্রাম, এই যে পট্টি, মনে করো এটা একটা স্ট্রিপ বা পট্টি। ওকে, ধরে নাও এর এইখান থেকে যখন স্টার্ট হচ্ছে এর 0 মিটার। ওকে, একবার বোঝার সুবিধা, 1 মিটার, 1 মিটার, 2 মিটার, 3 মিটার, ওকে, 4 মিটার, 5 মিটার, এইভাবে বেড়ে যাচ্ছে। ওকে, ফর এক্সাম্পল কেউ বললো আমি আমি এমন একটা এনার্জি একটা নিয়ে আলোচনা করছি, যে এনার্জির, যেই পার্টিকুলার এনার্জির ওয়েভ লেন্থটা যখন দেখার চেষ্টা করছি, তার ওই পার্টিকুলার মানে ওই এনার্জিটার, তো দেখছি সেখানে 1 মিটারের আমি দৈর্ঘ্য দেখতে পাচ্ছি। কেউ বলছে না 2 মিটারের দৈর্ঘ্য দেখতে পাচ্ছি, 3 মিটারের দৈর্ঘ্য দেখতে পাচ্ছি, এইভাবে। ওকে, 5 মিটারের দৈর্ঘ্য দেখতে পাচ্ছি। তো এই যে দৈর্ঘ্যের রেসপেক্টে কি হচ্ছে, তার অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়ে যায়, তার এনার্জি সম্পর্ক, তার মধ্যে ফ্রিকোয়েন্সির সম্পর্ক, অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। সেগুলো আশা করি তোমাদের লাগবে না, সেগুলো সেগুলো একটু ডেপথেরই রিমোট সেন্সিং এরই বিষয়। হ্যাঁ, আপাতত মনে রাখো যে যখন ব্যান্ড বলছি না, তাহলে এই যে মনে করো যে 1 মিটারের একটা ব্যান্ড, ওকে, এখান থেকে এটা 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 2 মিটার, এখান থেকে এই এক থেকে এই যে এতটা পর্যন্ত 2 মিটার একটা ব্যান্ড, আবার বললো 5 মিটার পর্যন্ত এটা একটা ব্যান্ড। তো মনে করো একটা 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 পার্ট, আমরা পুরো ওয়েভ লেন্থটাকে, হ্যাঁ, কিছু এনার্জির বৈশিষ্ট্যের বেসিসে আমরা কিন্তু ভাগে ভাগ ভাগ করে নিয়েছি। সেরকমই দেখো এখানে রিমোট সেন্সার যারা রয়েছেন, বিখ্যাত যারা রিমোট সেন্সার, তারা কিছু মানে অ্যানালিসিস করার জন্য পার্টে পার্টে বিভক্ত করে নিয়েছে। 1 নম্বর বলছে গামা রেজ, ওকে, এক্স রেজ, ইউভি রেজ, এটা কিন্তু সিকোয়েন্সিয়াল ম্যানারে সাজানো আছে। ভিজিবল রেজ, নিয়ার ইনফ্রারেড, শর্ট ওয়েভ, মিডিল ইনফ্রারেড, থার্মাল ইনফ্রারেড, মাইক্রোওয়েভ রিজন, রেডিও ওয়েভ রিজন। তো এইভাবে যদি দেখি না, আমরা দেখবো এর যে ওয়েভ লেন্থটা না, এটা মাইক্রোমিটারে খুব তো ছোট হয়, এই জন্য একে মাইক্রোমিটারে মেজার করা হয়। তো এখানে যদি দেখবো গামা যে রে, এর হচ্ছে যে সব থেকে ওয়েভ লেন্থটা ছোট, গামার পর এক্স রে একটু বেশি, ইউভির একটু বেশি, হ্যাঁ, ভিজিবল রে একটু বেশি, এইভাবে পরপর পরপর, মানে এখানে এগুলো ছোট, ওকে, স্মল, এইদিকে যত যাচ্ছি
তার ওয়েভলেন্থ কিন্তু বাড়ছে, বড় হচ্ছে। ওকে, এটা বড় হচ্ছে, তাহলে এটা কিন্তু সিকোয়েন্সটা কিন্তু মনে রাখতে হবে। আবার পার্টিকুলারলি যদি দেখা হয়, আমাদের রিমোট সেন্সিং কোন ব্যান্ডগুলো কাজে লাগে জানো? এই ভিজিবল ব্যান্ডটা সব থেকে বেশি কাজে লাগে, নিয়ার ইনফ্রারেড কাজে লাগে, শর্ট ওয়েভ ইনফ্রারেড কাজে লাগে, মিড ইনফ্রারেড, থার্মাল ইনফ্রারেড, মাইক্রোওয়েভ রিজন, এগুলো সব থেকে বেশি কাজে লাগে। বাকি যে গামা রে, এক্স রে, এগুলো আমাদের ইউভি রে, এগুলো আমাদের অত কাজে লাগে না রিমোট সেন্সিং এর পারপাস। এই ভিজিবল থেকে আমাদের এগুলো বেশি কাজে লাগে। এবার যদি সিকোয়েন্সটা যদি দেখো না, তাহলে এবারে কোশ্চেনটা করতে পারবে। তারপরে আমি এই ছবিটা একটু বলছি। দেখো এখানে বলছে যে অ্যারেঞ্জ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ব্যান্ড বেসড অন ইটস ওয়েভলেন্থ ক্যারেক্টারিস্টিক্স ইন এ ডিসেন্ডিং ম্যানার। তাহলে বড় থেকে ছোট, তাহলে বড় দেখো, এখানে যদি দেখো ভালো করে, সব থেকে বড় দেখতে পারবে বেসিক্যালি এই মাইক্রোওয়েভটা, সব থেকে বড়। মাইক্রোওয়েভের পর আমাদের চলে আসবে থার্মাল ইনফ্রারেড। ওকে, থার্মাল ইনফ্রারেডের পরে চলে আসবে আমাদের এই নিয়ার ইনফ্রারেড। নিয়ার ইনফ্রারেডের পরে চলে আসবে আমাদের ভিজিবল, তারপর হচ্ছে যে ইউভি। তাহলে এই অ্যান্সারটা, এই সি এর অ্যান্সারটা ঠিক হবে। ওকে, এবার এই ছবিটা একটু দেখে নাও। এখানে আরেকটু আমি একটু রিলেশনটা মনে রাখতে বলবো, তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা একটু মনে রাখবে। বেসিক্যালি দেখো এই যে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, এইভাবে দেখো এর তরঙ্গ দৈর্ঘ্য, তোমরা তরঙ্গ দৈর্ঘ্য পড়েছো, মনে করো এটা একটা পিক, এটা একটা পিক, ইন বিটুইন যে ডিস্টেন্স আছে সেটাকে জেনারেলি ল্যাম্বডা দিয়ে বা তরঙ্গ দৈর্ঘ্য বলি। ওকে, সে ইন কেস এটা পিকেও তুমি ধরতে পারো বা ট্রাফেও ধরতে পারো, জেনারেলি তুমি পিকে ধরলে সুবিধা হবে, বোঝার সুবিধা হবে। এবারে দেখো এইখানে দেখো এদের ওয়েভ লেন্থটা কিন্তু বেশি। ওকে, এবার এই দিকে যত যাচ্ছি ওয়েভ লেন্থ কিন্তু কমে যাচ্ছে। এবার একটা জিনিস ভালো করে ফলো করো, এইটার দেখো ওয়েভ লেন্থটা একটু কমে গেল, এইটার ওয়েভ লেন্থ কমে গেল, এটার ওয়েভ লেন্থ কমে গেল, ছোট হয়ে যাচ্ছে। ওকে, কিন্তু ভালো করে দেখো এদের ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ অকারেন্সটা কিন্তু বাড়ছে, এখানে যত আসছে নাম্বার অফ অকারেন্স বাড়ছে। তার মানে ওয়েভ লেন্থের সাথে এই যে ফ্রিকোয়েন্সি বলি না, তরঙ্গ কম্পাঙ্ক যেটা বলি, সেইটার কিন্তু একটা ব্যস্ত সম্পর্ক রয়েছে, এটা একটু মনে রাখবে। যে আমি যদি ওয়েভ লেন্থ বলি ল্যামডা, এর সাথে ব্যস্ত সম্পর্ক 1/μ। এই স্পেলিংটা বেসিক্যালি NEU। ওকে, তো এটাকে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক বলা হয়। তার মানে এটার সাথে ব্যস্ত সম্পর্ক, তার মানে যার ওয়েভলেন্থ বেশি হবে তার কিন্তু কম্পাঙ্ক কম হবে। আবার ঠিক ভাইস ভার্সা হবে, যার তরঙ্গ দৈর্ঘ্য কম হবে তার কম্পাঙ্ক সেটা কিন্তু বেশি হয়ে যাবে। এখানে ফর এক্সাম্পল গামারে, গামারে এখানে দেখো এখানে ওয়েভলেন্থ খুবই ছোট, কিন্তু দেখো এদের ফ্রিকোয়েন্সিটা খুবই হাই। এই যদি রিজন পুরোটা ধরে নেই, হ্যাঁ, তো দেখবে দেখো কতগুলো ফ্রিকোয়েন্সি রয়েছে, কতগুলো ফ্রিকোয়েন্সি রয়েছে। ওকে, ফ্রিকোয়েন্সি বেসিক্যালি কিছু না, মনে করো একটা পয়েন্ট। ওকে, এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য কবার ক্রস করছে। ওকে, আবার যদি সহজভাবে বলি ফ্রিকোয়েন্সি কি, আমি কবার দিনে খাচ্ছি, কেউ বলছে 3 বার, কেউ বলছে 5 বার, কেউ বলছে 4 বার। খাওয়ার ফ্রিকোয়েন্সি, এখানে তরঙ্গ দৈর্ঘ্য পাসের ফ্রিকোয়েন্সি। আচ্ছা, দুটো রিলেশন হয়ে গেলো, একটা হচ্ছে ওয়েভলেন্থ, একটা ফ্রিকোয়েন্সি। আর একটা একটু বলবো, এটা মনে রাখলে আশা করি তোমাদের যে কোনো কোশ্চেন তোমরা করতে পারবে। এনার্জির কি রিলেশন? এনার্জি রিলেশন এখানে একটু আছে, বুঝতে হবে। এই যে গামা রে না, যত এদের ছোট তরঙ্গ দৈর্ঘ্য হবে, যেই এদের মধ্যে যেগুলো ছোট তরঙ্গ দৈর্ঘ্য হবে, তাদের মধ্যে হাই এনার্জি থাকে, এনার্জির পরিমাণটা খুব বেশি থাকে। ওকে, এবারে যত এইদিকে আসছি, মানে যত তরঙ্গ দৈর্ঘ্য বড় হয়ে যাচ্ছে, আমাদের এনার্জির পরিমাণ কিন্তু কমে যাচ্ছে। এইটা একটু দেখলে বুঝতে পারো। দেখো এখানে এনার্জিটা কত বেশি, এদিকে যত আসছে এনার্জিটা কিন্তু কমছে। ওকে, কন্টিনিউয়াসলি এনার্জির পরিমাণ কিন্তু কমছে। এইবারে তুমি বলো, তো আমরা জেনারেলি বলি না যে গামা রে, এক্স রে, আল্ট্রাভায়োলেট রে, বলি না যে ওজোন স্তর ক্ষয় হয়ে যাচ্ছে বা ওজোন স্তর হোল ক্রিয়েট হচ্ছে। আর ইউভি রে আমাদের প্রোটেক্ট করতে হবে, না হলে মানে এই ওজোন লেয়ার প্রোটেক্ট করতে হবে, নাহলে ইউভি রে ক্যান্সার ক্রিয়েট করবে। ক্যান্সার কেন ক্রিয়েট করছে? এটা যদি এন্ট্রি করে আর্থ, আর্থের অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে হিউম্যান বডিতে যখন এটা ইন্টারাক্ট করবে, বেসিক্যালি কি করবে, ওর মধ্যে হাই এনার্জি কন্টেন্ট রয়েছে, ও সেলগুলোকে ড্যামেজ করে দেবে। ওকে, এই জন্য এইভাবে কিন্তু মনে রাখার চেষ্টা করবে, এই যে গামা রে, এদের মধ্যে হাই এনার্জি, এরা এরা যদি কোনোভাবে আমাদের বডির ইয়েতে টাচ হয়, তো জেনারেলি এরা কি করবে, সেলকে নষ্ট করে দেবে। ঠিক আছে, তো সেইভাবে আমাদের আর্থ, দেখো পৃথিবীর সিস্টেমটা সেইভাবেই রয়েছে, এমনভাবে করা রয়েছে যাতে এই ছোট তরঙ্গ দৈর্ঘ্যরা যাতে এন্ট্রি না করতে পারে। এদেরকে কারা আটকে জানো? এই যে ধরনের বিভিন্ন অ্যাটমসফিয়ারে বিভিন্ন পার্টিকেল রয়েছে, হ্যাঁ না, অক্সিজেন, নাইট্রোজেন, এই যে ওজন, ওজন আমাদের ইউভি কে প্রোটেক্ট করে। ওকে, তো সেভাবেই সমস্ত কিছু ফরমেশন করা আছে, কিন্তু আমাদের দোষের কারণে আমরা সেটা ওজন হোল ক্রিয়েট করছি, সেটা আমাদের প্রবলেম। ওকে, নাহলে নেচার তো তার ফরমেশন করে রেখেছে ঠিকঠাক। ওকে, এবারে দেখো এই কোশ্চেনটা তোমরা যেমন পারলে, এবারে দেখো এইটা আমাদের তো একটা গেটের একটা কোশ্চেন এসেছে। ওকে, এটাকে তোমরা আশা করি সাজাতে পারবে, যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ক্যান বি ব্রডলি ডিভাইড অ্যাজ ইন অর্ডার অফ ইনক্রিজিং ওয়েভলেন্থ। ইনক্রিজিং ওয়েভলেন্থ মানে এখানে একটু মনে রাখতে হবে, ইনক্রিজ হচ্ছে ওয়েভলেন্থটা, তার মানে কি হচ্ছে, বাড়ছে, মানে ছোট থেকে বাড়ছে। ওকে, তাহলে এখানে যদি মনে করো আমাদের আগে সিকোয়েন্সটা দেখেছিলাম, সেখানে দেখো গামা রেটা কিন্তু আমরা দেখেছিলাম। ওকে, তাহলে দেখো এখানে ফার্স্ট এই দুটো তো আমরা এলিমিনেট করে দিতে পারবো।
দেখো এখানেও গামা আছে, এখানে গামা আছে, এখানেও এক্স রে, ঠিক আছে। এবার এখানে রেডিও ওয়েভ চলে আসছিল, রেডিও ওয়েভ কিন্তু আমরা দেখিনি, তাহলে আমরা ইউভি ছিল আমাদের। ইউভির পর ভিজিবল, ইনফ্রারেড, মাইক্রো এবং রেডিও। রেডিও ওয়েভ সব থেকে বেশি হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্য। রেডিও ওয়েভ মনে করো তোমরা রেডিও সিগন্যাল শুনেছো না, রেডিও কেন রেডিও ওয়েভ ইউজ করা হয়, রেডিও তরঙ্গ দৈর্ঘ্য বেশি। এ কি করবে, যেগুলো যাদের তরঙ্গ দৈর্ঘ্য কম হবে না, তারা কোনো অবজেক্টে হিট করলে তাদের মধ্যে তাদের মধ্যে কি হবে, তারা পেনিট্রেট করতে পারবে না, তারা ক্রস করতে পারবে না। রেডিও ওয়েভ হাই লং ওয়েভ লেন্থ, ওকে। ধরুন এখানে একটা বিল্ডিং রয়েছে, রেডিও ওয়েভ বড় তরঙ্গ দৈর্ঘ্য ক্রস করে বেরিয়ে যাবে। দেখা গেলো ছোট একটা তরঙ্গ দৈর্ঘ্য এখানে হিট করে এখানে স্ক্যাটার হয়ে গেল বা রিফ্লেক্ট হয়ে গেল। কিন্তু রেডিও ওয়েভ বড় তরঙ্গ দৈর্ঘ্য, সে অটোমেটিক পেনিট্রেট বা ক্রস করে চলে যাবে। ওকে, তো এই জন্য কমিউনিকেশন পারপাসে এই রেডিও ওয়েভটাকে ইউজ করা হয়। ওকে, তো এটাও গেটের কোশ্চেন, তো আমরা আশা করি করতে পারবো। দেখো এখানে আরেকটা আমি কোশ্চেন দিয়ে দিচ্ছি, যেটা বলেছিলাম না, একটু মনে রাখতে হবে। আবার বলছি যে ওয়েভ লেন্থের সাথে ব্যস্ত সম্পর্ক রয়েছে আমাদের ফ্রিকোয়েন্সি। ওকে, তো এটা যদি মনে করো তাহলে এখানে বলছে হুইচ টাইপ অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হ্যাজ দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি মানে তোমাকে আগে একটু ভাবতে হবে। তাহলে একটু আমি রিলেশনটা যদি ভাবার চেষ্টা করি, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি মানে কি, তাহলে ওয়েভ লেন্থ আর ছোট, ব্যস্ত সম্পর্ক। একটু খেয়াল করো আগেরটা। তো এখানে এই চারটার মধ্যে সব থেকে ওয়েভ লেন্থ কার ছোট, বলছে ভিজিবল রে, রে, আল্ট্রাভায়োলেট রে, বা এক্স রে, বা ইনফ্রারেড রে, কোনটা? মানে ভিজিবল লাইট, আল্ট্রাভায়োলেট, এক্স রে, ইনফ্রারেড, কোনটা মনে করো। দেখো এই দুটো তো তোমরা এলিমিনেট করে দিতে পারবে ইজিলি। এই দুটোর মধ্যে হয়তো তোমরা যদি একটু ভুলে যেতে পারো, তাহলে ভালো করে একটু খেয়াল করো। দেখবে আমাদের প্রথমে ছিল হচ্ছে যে এক্স রে, মানে প্রথমে গামা রে, এক্স রে, তারপরে আল্ট্রাভায়োলেট। তো সেক্ষেত্রে এক্স রে কিন্তু এখানে তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বেসিক্যালি কি হবে, বেশি হবে। ওকে, হাইস্ট ফ্রিকোয়েন্সি বলছে এখানে, কারণ কি এর ওয়েভলেন্থ ছোট এবং একটা ব্যস্ত সম্পর্ক আমরা কিন্তু দেখেছিলাম। তো এটা ওইটা একটু পড়ে নেবে, পড়লে আশা করি বাকি যেরকমই কোশ্চেন দিক ওই সিকোয়েন্সটা মনে রাখলে তোমরা ইজিলি করে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন যে স্পেকট্রাল রিজিয়ন অফ ইলেকট্রোম্যাগনেটিক radiation which passes through the atmosphere without much attenuation is known as কি, atmospheric window, ওজোন হোল, ব্ল্যাক হোল, ট্রপোস্ফিয়ার। এটা না আমরা যখন আমরা যখন গ্র্যাজুয়েশন ছিলাম আমাদের এরকম কেউ একটা বলতো যে জানালা মানে কিছুটা সামথিং আমাদের ঘরের যেমন জানালা সেরকম কিছু। হ্যাঁ, কাইন্ড অফ একটা রিলেশন ওরকম। বেসিক্যালি কি হয় আমি একটু তোমাদেরকে এক্সপ্লেন করে দিই। এটা একটু একটু বলে দিই, তারপরে আমরা কোশ্চেনে যাবো। বলছে অ্যাটমসফিয়ারিক উইন্ডো কি না, বলছে দ্য রিজিয়ন in the electromagnetic spectrum that pass sun energy and allow sensing earth surface feature are called as atmospheric window in remote sensing। একটু কঠিন মনে হয়ে গেল, দেখি একটা ইমেজ দেখি। ফর এক্সাম্পল দেখো, আমি একটু এখানে একটা ইমেজ ড্র করছি। ফর এক্সাম্পল, না এই ইমেজটা বেটার হবে, চলো। দেখো এখানে একটু তার আগে একটু বলে দিই, ট্রান্সমিশন মিশন মানে কতটা ট্রান্সমিট করে চলে যাচ্ছে। হ্যাঁ, ফর এক্সাম্পল ধরে নাও মনে করো এখানে সান রয়েছে, এনার্জিটা আসছে, এখানে অ্যাটমসফিয়ার রয়েছে, এখানে অ্যাটমসফিয়ার রয়েছে, নিচে আর্থ সারফেস। ওকে, এনার্জিটা কত পার্সেন্ট মনে করে দেখা গেল এখান থেকে ক্লাউডের পরিমাণ একটু কম আছে, না দেখা যাচ্ছে 90% এনার্জি কিন্তু সান থেকে এখানে আর্থের মধ্যে এই আর্থের অ্যাটমসফিয়ারকে ক্রস করে চলে আসছে। আবার একটা অল্টারনেট যদি কন্ডিশন, এখানে সান আছে, ফর এক্সাম্পল এখানে অ্যাটমসফিয়ার রয়েছে, এখানে আর্থ সারফেস রয়েছে, এখানে প্রচুর পরিমাণে ক্লাউড রয়েছে, দেখা গেল 10% এনার্জি গ্রাউন্ড পর্যন্ত রিচ করতে পারছে। তাহলে এই ট্রান্সমিশন বেসিক্যালি এটাই, কতটা ট্রান্সমিট করে চলে যাচ্ছে। দেখো এটা এখানে এখানে একটা স্কেল দেওয়া আছে। ওকে, ট্রান্সমিশনের 0 থেকে 100% পর্যন্ত স্কেল দেওয়া আছে। এবার যদি পার্টিকুলার ওয়েভ লেন্থটা ফোকাস করো, ওয়েভ লেন্থ দেখো 0 থেকে 0.1, 0.2 এগুলো সব মাইক্রোমিটার রয়েছে, বেসিক্যালি ওয়েভ লেন্থে মাইক্রোমিটার রয়েছে। এবারে পার্টিকুলার দেখো 0.1 থেকে 0.3, এইখানটায় ভালো করে দেখো, এইখানটায় তোমরা যদি সেই ব্যান্ডটাকে দেখার চেষ্টা করো, সেখানে তুমি ওই এক্স রে, ইউভি রে, এই পোর্শনটা দেখতে পাবে। এখানে দেখো এই যে O3 তোমরা বলো না, O3, এই যে O2 অ্যাবজর্পশন, ওই অক্সিজেন কি হয়, ও থ্রিতে কনভার্ট হয়। অক্সিজেন পরমাণু O3-তে কনভার্ট হয়, বেসিক্যালি ওই অ্যাবজর্ব করে। অ্যাবজর্ব যে করে না ও কিন্তু ট্রান্সমিট করতে পারছে না। ওকে, পৃথিবীর মধ্যে আসতে পারছে না আর্থ সারফেসে। এই পোর্শনটা বেসিক্যালি কোনো অ্যাটমসফিয়ারের কোনো কনস্টিটিউয়েন্ট বা কোনো উপাদান নেই যে এনার্জিটাকে অ্যাবজর্ব করবে। এবং লাকিলি এই পার্টিকুলার পোর্শনটা এমনভাবে সেট করার মানে নেচার সেট করেছে, এই পোর্শনটাই না আমাদের হিউম্যান বডির ক্ষেত্রেও কোনো অসুবিধে নেই। এবং আমাদের যে হিউম্যান আই বেসিক্যালি এই পার্টিকুলার রেঞ্জ 0.4 থেকে অ্যাকচুয়ালি এখানে হবে 0.7, এই পার্টিকুলার রেঞ্জকে আমরা সেন্স করতে পারি। এবার তুমি বলবে তাহলে এর ক্লাসিফিকেশন কি করা যায়? হ্যাঁ, ডেফিনেটলি এর ক্লাসিফিকেশন করা যায়। এর ক্লাসিফিকেশন এইভাবে করা যায়, 0.4 থেকে 0.5 এটাকে বলা হবে ব্লু, 0.5 থেকে 0.6 এটাকে বলা হবে গ্রিন,
0.6 থেকে 0.7 এটাকে বলা হবে রেড। এটাকে আমরা RGB জেনারেলি বলে থাকি। তাহলে আবার অনেকের কোশ্চেন হতে পারে, তাহলে আমরা RGB তিনটে কালার কেন দেখতে পাই না? জেনারেলি যদি তিনটে কালার অ্যাকচুয়ালি যদি সেম প্রপোর্শনে মিক্সিং হয়ে যায় না, তার অ্যাপিয়ারেন্সটা ইটস কাইন্ড অফ হোয়াইট অ্যাপিয়ারেন্স হয়ে যায়। তখন মনে হবে যেন হোয়াইট লাইট। এই জন্য আমরা সানলাইটকে যেন হোয়াইট অ্যাপিয়ারেন্স দেখতে পাই। ওকে, নট এক্স্যাক্টলি হোয়াইট বাট হোয়াইট অ্যাপিয়ারেন্স। কিন্তু যদি স্প্লিট করা যায় কোনোভাবে, আমরা কিন্তু এই স্পেকট্রাম দেখতে পাবো। আমরা দেখবো পরে একটা কোশ্চেন আছে, স্প্লিটিং এর ব্যাপারটা দেখবো। আমরা ইন জেনারেল RGB তিনটে চ্যানেলে ভাগ করলাম বা তিনটে ব্যান্ডে ভাগ করলাম। পরে গিয়ে আমরা দেখবো সেই তোমরা মনে করো বেনিয়া সহগুলো, সেই সাতটা অ্যাকচুয়ালি ওটাকে স্প্লিট করলে আরো মাইনিউট ভাবে, তখন ওখানে আরো কিছু আমরা দেখতে পাবো। ওকে, সেটা আমরা দেখছি নেক্সট কোশ্চেনে। এবারে অ্যাটমসফিয়ারিক উইন্ডোটা একটু বোঝার চেষ্টা করো। এই যে পার্টিকুলার পোর্শনে ম্যাক্সিমাম এনার্জি, দেখো আমি যদি এটাকে রাফলি ক্যালকুলেট করি, এটাকে মনে হবে 80 to 90% এনার্জি কিন্তু ট্রান্সমিট হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই যে 80 to 90% এনার্জি ট্রান্সমিট হয়ে আর্থ সার্ফেসে ঢুকে গেল, হ্যাঁ, আর্থ অ্যাটমসফিয়ারকে ক্রস করে, এই পার্টিকুলার পোর্শন 0.4 থেকে 0.7, এই যে পার্টিকুলার পোর্শন, এটাকে বলা হবে আমার হচ্ছে একটা অ্যাটমসফিয়ারিক উইন্ডো। ওকে, আবার এই যে পোর্শনটাকে, এটার রিভার্স কন্ডিশন, এখানে এনার্জি আসতে পারছে না, অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, এটাকে বলা হবে অ্যাটমসফিয়ারিক ব্লক। দুটো জিনিস, অ্যাটমসফিয়ার উইন্ডো, অ্যাটমসফিয়ারিক ব্লক। ওকে, মানে ব্লক করে দিচ্ছে এনার্জিটাকে, এটা ট্রান্সমিট করে চলে আসছে। এই জন্য এটাকে উইন্ডো বলা হচ্ছে, যে এনার্জিটা পাস অন হচ্ছে থ্রু অ্যাটমসফিয়ার। সূর্যে এনার্জি আসছে, অ্যাটমসফিয়ার ইন্টারঅ্যাক্ট করছে, পাস অন হয়ে যাচ্ছে। ওকে, এইভাবেই দেখো, এইভাবে পরপর পরপর দেখো, এখানেও একটা তুমি এখানে এই পার্টিকুলার পোর্শনে কিছু পোর্শন দেখতে পাবে এনার্জি আসছে, কিছু পরিমাণে যেমন এখানে কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে নিচ্ছে, এইভাবে দেখতে হবে একটা সিকোয়েন্স। সো মনে রাখবে যে পার্টিকুলার যেই পোর্শনটা এনার্জি সান থেকে আর্থে মানে আসতে পারছে, অ্যাটমসফিয়ারকে ক্রস করে, সেটাকে অ্যাটমসফিয়ারিক উইন্ডো বলা হচ্ছে। এইবার একটু কোশ্চেনটা দেখো, বলছে স্পেকট্রাল রিজিয়ন, পার্টিকুলার যে স্পেকট্রাল রিজিয়ন বললাম না, 0.4 থেকে 0.7, এটা একটা স্পেকট্রাল ব্যান্ড, স্পেকট্রাল রিজিয়ন। ওকে, তো পাস থ্রু দ্য অ্যাটমসফিয়ার উইথাউট মাচ অ্যাটিনিউশন অফ এনার্জি। অ্যাটিনিউশন মানে নষ্ট না হওয়া। ওকে, ক্ষয়ে যাও, অ্যাটিনিউশন বাংলা মানে। তো এখানে সেটাকে বলা হবে অ্যাটমসফিয়ারিক উইন্ডো। ওকে, এটা হয়ে যাবে তাহলে রাইট আনসার। আচ্ছা, তাহলে এটা দেখবে অ্যাটমসফিয়ার উইন্ডো। এইবার যে একটু আগে একটু বললাম, দেখো, হোয়াট ইজ দ্য ফেনোমেনা অফ স্প্লিটিং অফ লাইট ইনটু ইটস কম্পোনেন্ট কালার। ওকে, সেটাকে কি বলে? এই যে লাইট আসলো বেনিয়া সহকলা বা আমরা ইংলিশে ভিউজিওর বলি, সেই ফেনোমেনাটাকে কি বলে? এখানে সেই ফেনোমেনাটাকে বেসিক্যালি ডিসপারশন বলা হয়। ওকে, তাহলে ডিসপারশনটা একটু বলে দিই, বাকি আমরা এই তিনটা একটু বলে দেবো কি কি জিনিস। ওকে, ডিসপারশন ডিসপারশন কি? বেসিক্যালি কিছুই না, দ্য প্রসেস অফ সেপারেটিং দ্য কনস্টিটিউয়েন্ট অফ কালার ইন হোয়াইট লাইট। মানে হোয়াইট লাইটকে যদি ব্রেক করা যায়, তাহলে দেখবো তার অনেকগুলো উপাদান দেখতে পাবো। আমরা জেনারেলি এই ভিভ জিওর আমরা কিন্তু বলি বা বেনিয়া সহকালে বলি। এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন তৈরি হতে পারে। ফর এক্সাম্পল, এই এইটাকে যদি সাজাই, যে ভিভ জিওর VIBGYOR, যেটাকে আমরা বেনিয়া সহকলা বলছি। ওকে, সেইটার কিভাবে কোশ্চেন হতে পারে? বলতে পারে এর মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য কার সব থেকে বেশি। তরঙ্গ দৈর্ঘ্য মানে ওয়েভ লেন্থ, তখন তোমাদের কিন্তু মনে করো RGB। ওকে, 0.7 থেকে আমি বলেছিলাম 0.6, এটা এটা বলেছিলাম 0.5 থেকে 0.6, আবার এটা বলেছিলাম 0.4 থেকে 0.5। তো এটার এটা বলেছিলাম না? তাহলে এখানে দেখো আর এর সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কম কার হবে সব থেকে এর মধ্যে? এই বি, এই তিনটের মধ্যে। এবার এইটার মধ্যে যদি বলে এই সাতটার মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য কার হচ্ছে যে কি হবে, কারণ এইটাকে এই তিনটে কালারকে আরো স্প্লিট করা হলো সাতটাতে, তখন এই ভায়োলেটের কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম হয়ে যাবে, এর হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি হবে। এবারে বলো ফ্রিকোয়েন্সি মানে ব্যস্ত সম্পর্ক। তাহলে রেডিওর হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তার মানে ফ্রিকোয়েন্সি কম। ভায়োলেটের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু হচ্ছে যে আমরা কম দেখলাম, তাহলে আহ, তাহলে আর ফ্রিকোয়েন্সি কিন্তু বেশি হয়ে যাবে। ওকে, আর এই যে হিট করলো প্রিজমের মধ্যে, এটা অ্যাকচুয়ালি আইজাক নিউটন স্যার তিনি কিন্তু এই এক্সপেরিমেন্টটা করেছিলেন। তো এই যে প্রিজমে হিট করলো, দেখো রেডের কিন্তু সব থেকে লিস্ট ডেভিয়েশন হয়, এবং এই ভায়োলেটের সব থেকে বেশি ডেভিয়েশন হয়। এই যে একটা কোশ্চেন বলে না যে ট্রাফিক সিগন্যালের রেড লাইটটা কেনই করা হয়, ট্রাফিক সিগন্যালে এটা এই কারণেই ইউজ করা হয়, এর ডেভিয়েশনটা কম, যখন অ্যাটমসফিয়ারে ক্রস করবে না, ডেভিয়েশনটা কম, স্ক্যাটারিং কম। আর আমরা দেখবো স্ক্যাটারিংটা কি। তো এই জন্য এই রেডটা যেটার ভিজিবিলিটিটা আমাদের বেশি হবে, যদি স্ক্যাটার হয়ে যায় সেটা আমাদের আয়ে কিন্তু অবজার্ভ হবে না বেশি পরিমাণে, তো সেক্ষেত্রে আমাদের ক্ল্যারিটির একটা অভাব থাকবে, এই জন্য রেডটা কিন্তু ইউজ করা হয়। ওকে, তো এখানে ডিসপারশন বলবে। ওকে, আচ্ছা, রিফ্রাকশন ইন্টারফারেন্স আমি বলছি নেক্সট স্লাইড। এই যে যখন আমি বলেছিলাম না, এনার্জি সূর্য থেকে রেডিয়েট হওয়ার পর ভ্যাকামের মধ্য দিয়ে বেসিক্যালি প্রপাগেট করলো, দেন আর্থ
আর্থের যে অ্যাটমসফিয়ার সেখানে ইন্টারাকশন গুলো সেখানে অনেকগুলো হয় মানে ফেনোমেনা, তার মধ্যে স্ক্যাটারিং একটা অন্যতম। এছাড়াও আমাদেরকে রিফ্রাকশন, অ্যাবজর্পশন, রিফ্লেকশন এগুলো একটু জানতে হবে। আমি একটু শর্টে বলে দিই এখানে, তারপর আমরা স্ক্যাটারিংটাকে একটু ডিসক্রাইব করবো, কারণ স্ক্যাটারিংটা খুব ইম্পর্টেন্ট। স্ক্যাটারিং বেসিক্যালি কিছু না, ধরুন ধরুন এটা একটা পার্টিকেল, ওকে, কোনো একটা পার্টিকেল। স্ক্যাটারিং কি হবে, যে এনার্জিটা ইনসিডেন্ট করলো এর উপর, হিট করলো যে কোনো ডাইরেকশনে কিন্তু এনার্জিটা কিন্তু রেডিয়েট করতে পারে, ছড়িয়ে যেতে পারে, এটাকে বাংলা ভাষায় বলে বিচ্ছুরণ। বাট যখন আমি রিফ্লেকশনে দেখবো, পার্টিকুলার একটা অ্যাঙ্গেলে আসবে, পার্টিকুলার একটা অ্যাঙ্গেলে ব্যাক করে যাবে, ওকে। এখানে একটা ফর্মুলা রয়েছে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, এবং সামথিং ফর্মুলা রয়েছে, সেগুলো সেগুলো লাগবে না। তো এটাকে রিফ্লেকশন বলা হয়। আবার রিফ্র্যাকশন কি, রিফ্র্যাকশন তো আমরা পড়েছো, তোমরা টেনে তো অবশ্যই টেনের ইয়েতে ফিজিক্সে ছিল। হ্যাঁ, ধরে নাও ফর এক্সাম্পল দুটো মিডিয়াম রয়েছে, ওকে, এটা হাইলি ডেন্স, এটা লেস ডেন্স, ওকে। এভাবে যদি আমি একটা 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 লম্ব ড্র করার চেষ্টা করি, এনার্জি যদি এখানে ইনসিডেন্ট হয়, এটা 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 বেসিক্যালি কি ছিল, হাই ডেন্স, খুব বেশি ডেন্স। ও কি করবে, মনে করো এই ট্র্যাজেক্টরিতে যার কথা ছিল ওই ট্র্যাজেক্টরিতে না গিয়ে ও কেন্দ্রের দিকে একটু শিফট হয়ে যাবে, ওকে। তারপরে দেখো এটা লো ডেন্স, ওকে। তাহলে কি হবে, এইখানে এই লাইটটা ও কিন্তু বেসিক্যালি যেই এই ট্র্যাজেক্টরিতে যার কথা ছিল, কিন্তু লো ডেন্স হওয়ার কারণে ও আরো এইদিকে বেশি পরিমাণে কেন্দ্র থেকে দূরে সরে যায়। সো রিফ্রাকশন বেসিক্যালি কিছু না, সিম্পলি বেন্ডিং অফ লাইট ডিউ টু চেঞ্জিং ইন মিডিয়াম, ওকে, from maybe it may be high to low, it may be low to high, okay. uh, it means মানে হাই মিডিয়াম মানে হাই ডেন্স থেকে লো ডেন্স, আবার হচ্ছে লো ডেন্স থেকে হাই ডেন্স, ওকে। তো সেটার রেসপেক্টে কিন্তু এই লাইটটা কিন্তু বেন্ডিং, ওকে। তো এইভাবে এই তিনটা ফেনোমেনা। এইবারে দেখো তোমাদের কিন্তু এই কোশ্চেন গুলো কিন্তু স্ক্যাটারিং এ খুবই ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল এখানে একটা বলছে ডিউ টু হুইচ স্ক্যাটারিং স্কাই অ্যাপিয়ার এস ব্লু ডিউরিং নুন, দুপুর বেলায় কোন স্ক্যাটারিং এর ফলে আকাশকে আমরা ব্লু দেখি। আবার বলছে ডিউ টু হুইচ স্ক্যাটারিং স্কাই অ্যাপিয়ার এস রেডিশ ব্রাউন, ওকে। রেডিশ ব্রাউনটা মানে কেন দেখি। আবার বলছে ডিউ টু হুইচ স্ক্যাটারিং স্কাই অ্যাপিয়ার অ্যাজ হোয়াইট অর গ্রে, ওকে। তো স্ক্যাটারিংটা আমরা একটু দেখে নেবো, দেখে নিলে আমরা কিন্তু বাকি সবগুলো ইজিলি করে নিতে পারবো, অসুবিধা হবে না। স্ক্যাটারিং এ যদি আমি বললাম যে বাংলা মানে এটাকে বিচ্ছুরণ বলা হয়। তো তিনটে আমরা স্ক্যাটারিং দেখতে পাই, একটা হচ্ছে যে র্যালে স্ক্যাটারিং, একটা হচ্ছে মাই স্ক্যাটারিং, একটা হচ্ছে নন সিলেক্টিভ স্ক্যাটারিং। এই যে স্ক্যাটারিং হয় না, এটা একটা পার্টিকুলার একটা কন্ডিশন বা একটা ফর্ম শর্তের রেসপেক্টে চলে। কি শর্ত বা কি কন্ডিশন? এক নম্বর বলছে র্যালে স্ক্যাটারিংটা তখনই হবে যে ক্ষেত্রে ধরুন এখানে তরঙ্গ দৈর্ঘ্য মনে করি এটা 1 মিটার, ওকে। এখানে গ্যাস মলিকিউলটা দেখো তার তার যে ডায়ামিটারটা ছোট হবে, মনে করো এটা 0.5 মিটার। তাহলে গ্যাস মলিকিউলের তরঙ্গ দৈর্ঘ্য ছোট, কিন্তু যে সূর্যের যে এনার্জিটা আসছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা, তার তরঙ্গ দৈর্ঘ্য এই যে পার্টিকুলার এই পোর্শনটা তরঙ্গ দৈর্ঘ্যটা ল্যামডাটা, সেই ল্যামডাটা কিন্তু বেশি, ওকে। সেই কন্ডিশনেই কিন্তু র্যালে স্ক্যাটারিং হবে। আবার আবার নেক্সট যেটা মাই স্ক্যাটারিং, সেটা কোন কন্ডিশনে হবে, দুটোকে ইকুয়াল হতে হবে, ওকে। এই যে ডায়ামিটার মনে করো স্মোক বা ডাস্ট, এর ডায়ামিটারটা 1 মিটার, ওকে, এর ডায়ামিটারটা 1 মিটার, এই যে সূর্যের যে এনার্জিটা আসছে, তখন এই মাই স্ক্যাটারিংটা কিন্তু দেখা যাবে। নন সিলেক্টিভ স্ক্যাটারিং কখন দেখা যাবে, যখন দেখা যাবে এটা 1 মিটার ছিল আমাদের কনস্ট্যান্ট, এটা দেখা যাচ্ছে আমার হচ্ছে 1.5 মিটার হয়ে গেছে, তার মানে কি এটার বেশি হয়ে গেল, তো সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু দেখা যাবে, ওকে। বাকি এইগুলো পরপর তোমরা মানে এইগুলো ছোট ছোট জিনিস তোমরা বইয়ে পেয়ে যাবে। জেনারেলি এটা র্যালে স্ক্যাটারিং হচ্ছে যে লর্ড র্যালের নাম অনুসারে হয়, ওকে। একজন ইংলিশ ফিজিসিস্ট ছিলেন, এটাকে আবার মলিকিউলার স্ক্যাটারিংও বলা হয়, ওকে। তো স্কচটা তো আমি বললাম এই ডায়ামিটার রেসপেক্টে এটা হয়, হ্যাঁ। আবার এটা হচ্ছে যে গ্রাউন্ডের আপার গ্রাউন্ডে হয়, 2 to 8 কিলোমিটার জেনারেলি আপার গ্রাউন্ডে হয়, এবং এর ফলে দুপুরবেলা এর যে অ্যাপিয়ারেন্সটা মানে এই স্ক্যাটারিং এর ফলেই, হ্যাঁ, আকাশকে আমরা ব্লু দেখি, ওকে। এবং এই সানরাইজ সানসেটের সময় কিন্তু আমরা মানে এই যে রেডিশ একটা ভাব দেখতে পাই, সেই লালচে ভাবটা দেখতে পাই এই র্যালে স্ক্যাটারিং এর ফলে। এর কারণটা আমি একটু এক্সপ্লেন করছি কেন আমি দেখতে পাই, তার আগে একটু বলে দিই মাই স্ক্যাটারিং। এখানে মাই স্ক্যাটারিং এটা জেনারেলি এই এই হাইটে মোটামুটি মাই স্ক্যাটারিং দেখা যায়, একে নন মলিকুলার স্ক্যাটারিংও বলে। এবং এ বললাম যে পার্টিকেলস আর সিমিলার সাইজ টু দ্য ওয়েভলেন্থ অফ ইনসিডেন্ট লাইট, এই যে কন্ডিশনটা, তো সেক্ষেত্রে এটা হবে। বাকি এটা লোয়ার অ্যাটমসফিয়ারে তো দেখা যায়, কোনো অসুবিধা নেই, ওকে। আরেকটা যে নন সিলেক্টিভ স্ক্যাটারিং, নন সিলেক্টিভ কেন পার্টিকুলার কেন বললাম নন সিলেক্টিভ স্ক্যাটারিং, নন সিলেক্টিভ স্ক্যাটারিং বলতে যত ধরনের তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে, ফর এক্সাম্পল আমি বললাম ব্লু, গ্রিন, রেড, ওকে। এটাকে আমরা দেখলাম না যে র্যালে স্ক্যাটারিং এ তরঙ্গ দৈর্ঘ্য থেকে আমাদের যে ডাস্ট পার্টিকুল তার হচ্ছে যে ওয়েভলেন্থ, তার যে মানে ডায়ামিটারটা সেটা কম, একটা দেখলাম ইকুয়াল। এইটাই কি হয়, এটা বেসিক্যালি সে মানে
বেশি হচ্ছে, মানে তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে যে যদি 1 মিটার মনে করি, ওয়াটার ভেপরের যদি ডায়ামিটার 1.5 যদি ধরি, তো সেক্ষেত্রে বেশি হয়ে যাচ্ছে। আমাদের এটার ডায়ামিটারটা 1.5। এ কি করে থ্রু আউট যত ব্যান্ড রয়েছে, যত রকমের রিজিয়ন রয়েছে, ব্লু, গ্রিন, রেড, নিয়ার ইনফ্রারেড, ইকুয়ালি সমস্ত ব্যান্ডকে কিন্তু করে সেম পরিমাণে স্ক্যাটার করে দেয়। এখানে স্ক্যাটারিং এর পরিমাণ কোনো সিলেক্টিভ ভাবে হয় না যে যে এত পরিমাণে হবে, অত পরিমাণে হবে। হ্যাঁ, এবার এই যে নন সিলেক্টিভ ব্যাপারটা না, তার আগে একটু সিলেক্টিভ ব্যাপারটা একটু জানতে হবে। এই যে সিলেক্টিভ বললাম না, সিলেক্টিভেরই বেসিক্যালি দুটো টাইপ, র্যালে স্ক্যাটারিং এবং হচ্ছে যে আমাদের মাই স্ক্যাটারিং। সেখানে একটা ফর্মুলা আছে, যদিও ফর্মুলা তো আমাদের কাজে লাগবে না। সেখানে একটা ফর্মুলা আছে যে এই যে স্ক্যাটারিং এর পরিমাণটা কত হবে, সেখানে একটা একটা সরল সম্পর্ক, একটা ব্যস্ত সম্পর্কের ব্যাপার আছে, ফোর্থ পাওয়ার একটা ব্যস্ত সম্পর্কের ব্যাপার আছে। ওকে, তো সেই জন্য ওই সিলেক্টিভ থেকে এই নন সিলেক্টিভ ব্যাপারটা আসলো। এই নন সিলেক্টিভে কোনো রকমের কোনো কত ইন্টেন্সিটি কত কি হবে সেগুলো কিন্তু হবে না। ও মোটামুটি সমস্ত পার্টিকুলার ব্যান্ডকে ও ইকুয়ালি পরিমাণে কিন্তু স্ক্যাটার করবে। এই জন্য এটাকে নন সিলেক্টিভ স্ক্যাটারিং বলা হয়। এই যে বলছে হোয়েন অকার্স হোয়েন দ্য পার্টিকেলস আর মাচ লার্জার দ্যান ওয়েভলেন্থ অফ লাইট, যেটা তো আমি অলরেডি বারবার বলেছি। এবং নন সিলেক্টিভ স্ক্যাটারিং এফেক্ট অল ওয়েভলেন্থ ইকুয়ালি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এবং এটার ফলেই ডিউ টু দিস স্ক্যাটারিং ক্লাউডস, ফগস অ্যাপিয়ার এস হোয়াইট। এই হোয়াইটের যে অ্যাপিয়ারেন্সটা দেখতে পাই, সেটা পার্টিকুলারলি নন সিলেক্টিভ স্ক্যাটারিং এর ফলে। ওকে, তার আগে একটু এই কোশ্চেনটা একটু দেখে নেই। তাহলে এবারে যদি দেখো, এইবারে এই যে আকাশকে কেন ব্লু দেখো, বেসিক্যালি এটা র্যালে স্ক্যাটারিং। এবং এই রেডিস বললাম না, সূর্যোদয় বা সূর্য সময়, সেটা ওই র্যালে স্ক্যাটারিং কিন্তু হয়ে যাবে। নেক্সট যেটা ডিউ টু হুইচ স্ক্যাটারিং স্কাই অ্যাপিয়ার হোয়াইট গ্রে, তাহলে বেসিক্যালি সেটা কি হয়ে যাবে, আমাদের নন সিলেক্টিভ স্ক্যাটারিং কিন্তু হয়ে যাবে। এইখানে একটু এক্সপ্লেন করে দিই ছোট্ট করে, যে আমরা কেন দুপুরবেলা একটু ব্লু দেখতে পাচ্ছি, আবার বিকেলে কেন একটু লালচে ভাব দেখতে পাচ্ছি আকাশকে। ফর এক্সাম্পল মনে করে এই কন্ডিশন, এই কন্ডিশনে আছো এইখানে মিড ডে। ওকে, এখানে এই সময় যখন সূর্য আসছে ক্রস করে, ওয়েভ লেন্থে যখন বা এনার্জিটা আসছে, বেশি কিন্তু পাথ ক্রস করছে না, কারণ ভার্টিক্যালি রয়েছে, অ্যাটমসফিয়ারকে বেশি কিন্তু ক্রস করতে হচ্ছে না। ফলে কি হচ্ছে, এই যে ব্লু শর্টার, এগুলো শর্টার ওয়েভ লেন্থ, এগুলো কিন্তু খুব বেশি পরিমাণে কিন্তু স্ক্যাটার হয়ে যাচ্ছে না। আমাদের এই যে দেখো ডিস্টেন্সটা একটু কম আছে, তো আমাদের অবজারভারের ক্ষেত্রে সে কিন্তু এই ব্লুটাকে দেখতে পাচ্ছে। কিন্তু যেই বিকেল হয়ে যাচ্ছে না, স্ল্যান্টিং ডিস্টেন্স হয়ে যাচ্ছে, ও অ্যাটমসফিয়ার ক্রস করে আস্তে আস্তে যেগুলো শর্টার ওয়েভলেন্থ, সেগুলো একবারে ঊর্ধ্বাকাশে দূরে কিন্তু ওগুলো স্ক্যাটার অলরেডি হয়ে যাচ্ছে। ফলে যেটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি রেড, সে কিন্তু আমাদের চোখে এসে পৌঁছাচ্ছে। এই জন্য আমরা কিন্তু বিকেলের দিকে একটু লালচে লালচে ভাব কিন্তু দেখতে পাই। এটা হচ্ছে একটা সিম্পল একটা রিজন। ওকে, তো স্ক্যাটারিং গুলো দেখবে, স্ক্যাটারিং এর কোশ্চেন তো আসবে, খুব ইম্পর্টেন্ট। এবং রাফলি একটা ক্লাসিফিকেশন এখানে দেওয়া হয়েছে, যে সিলেক্টিভ স্ক্যাটারিং, নন সিলেক্টিভ স্ক্যাটারিং। ওকে, এখানে জেনারেলি যেটা দেখা যায়, এই ওয়েভলেন্থের কম হলে, 1 মাইক্রোমিটার কম হলে এটা দেখা যায়, এটা হচ্ছে 0.1 থেকে 10 মাইক্রোমিটার, এটা মোর দেন 10 মিটার। এবং মোর দেন 10 মিটার নন সিলেক্টিভ কেন না, ইকুয়ালি সমস্ত মানে আহ, সমস্ত ব্যান্ডকে কিন্তু এফেক্ট করবে, এবং ইকুয়ালি হচ্ছে যে স্ক্যাটার করবে। ওকে, এবং জেনারেলি দেখো এইটা একটু মনে রাখার চেষ্টা করবে, এটা এয়ার মলিকিউলসে হয়, এটা স্মোক এবং হেজের ক্ষেত্রে, এবং এটা ডাস্ট, ফগ, ক্লাউডস এটার ক্ষেত্রে কিন্তু দেখা যায়। আর লাস্ট এই যে আমাদের আজকে যে টপিকটা আমরা ইনিশিয়ালি বললাম, যে বেসিক্স অফ রিমোট সেন্সিং, সেটা হচ্ছে আর লাস্ট দুটো কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, স্পেকট্রাল রিফ্লেক্টেন্স কার্ভ। একটু আমরা দেখে নেবো স্পেকট্রাল রিফ্লেক্টেন্স কার্ভটা কি। স্পেকট্রাল রিফ্লেক্টেন্স কার্ভ বলতে, তার আগে স্পেকট্রাল রিফ্লেক্টেন্স একটু বলে দিই। কিছুই না, ধরে নাও কতটা পরিমাণে এনার্জি আমার ইনসিডেন্ট করলো। দেখা গেল এখানে আমার সান রয়েছে, 100 ইউনিট এনার্জি আমার আর্থ সারফেসে হিট করেছে। ওকে, আর্থ সারফেসে হিট করলো 100 ইউনিট। ওকে, এবং দেখা গেল সেখান থেকে 80 ইউনিট ব্যাক করে গেছে, রিফ্লেক্ট হয়ে গেছে, আসলো হিট করে গেল। আমরা রেশিওটা সামথিং দাঁড়াবে 80/100। ওকে, এটাকে যদি তাহলে যদি পার্সেন্টেজে কনভার্ট করি, এখানে এটা 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 হয়ে যাবে 100, মানে 80% হয়ে যাবে, 100 কাট ডাউন হয়ে যাবে, তাহলে এটা 80%। ওকে, তো স্পেকট্রাল রিফ্লেক্টেন্স এটাই। ওকে, কি না, স্পেকট্রাল রিফ্লেক্টেন্স বলছে যে রিফ্লেক্টেন্স ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও বিটুইন ইনসিডেন্ট এনার্জি অ্যান্ড দ্য রিফ্লেক্টেড এনার্জি। তো দেখো, আর বেসিক্যালি এটা হচ্ছে রিফ্লেক্টেড এনার্জি উইথ রেসপেক্ট টু ইনসিডেন্ট এনার্জি। ওকে, এবং সেটাকে পার্সেন্টেজও কিন্তু আমরা কনভার্ট করতে পারি রেশিওটাকে। এবং এই স্পেকট্রাল, এই যে রিফ্লেক্টেন্স, এটাকে যদি আমরা ব্যান্ড স্পেসিফিক যদি প্লট করার চেষ্টা করি না, ফর এক্সাম্পল এই যে দেখো এইখানে, এটা দেখো এইখানে 0.4 থেকে 0.6, এখানে 0.7, তাহলে এটা ভিজিবল রিজন। এবারে আমরা নিয়ার ইনফ্রারেড ঢুকে যাচ্ছি, তারপরে আমরা শর্ট ওয়েভ, তারপরে আমরা থার্মাল ওয়েভ ইনফ্রারেড দেখতে পাবো। এইভাবে ব্যান্ড স্পেসিফিক বা তরঙ্গ দৈর্ঘ্যের রেসপেক্টে যখন আমরা অ্যারেঞ্জ করে দেবো না, রিফ্লেক্টেন্স কত হচ্ছে কার রেসপেক্টে, তখন একটা কার্ভ দেখতে হবে, তখন সেটাকে বলা হবে স্পেকট্রাল রিফ্লেক্টেন্স কার্ভ। তো এটা মনে রাখবে, এর এক্স অ্যাক্সিসে জেনারেলি ওয়েভলেন্থটা রাখা হয়, এবং ওয়াই অ্যাক্সিসে রিফ্লেক্টেন্সটা পার্সেন্টেজে কনভার্ট করে কিন্তু করা হয়। ওকে,
তো এই রেসপেক্টে তোমাদের একটা কোশ্চেন দিয়েছে, বলছে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব স্পেকট্রাল রিফ্লেক্টেন্স কার্ভ। বলছে এ প্লট শোয়িং দ্য এলিভেশন চেঞ্জ, না এটা না। বলছে এ টেবিল ইউজ টু স্টোর জিওগ্রাফিক কোঅর্ডিনেট, না। এ চার্ট ইন্ডিকেটিং ক্লাউড কভার, না এটা না। তাহলে বেসিক্যালি এই অ্যান্সারটা হবে গ্রাফ দ্যাট শো হাউ ডিফারেন্ট ল্যান্ড কভার টাইপ রিফ্লেক্ট অ্যাবসর্ব ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অ্যাক্রস ভেরিয়াস ওয়েভলেন্থ। ওকে, again এটাও why is the spectral reflectance curve or spectral signature important in remote sensing application? কেন important? It helps in calculating the height of terrain, definitely না। It provide information about atmospheric pressure variation, no। It mainly used geo referencing satellite image, না এটা না। তাহলে এটা হবে it is used to classify distinguish different surface material land cover types based on their reflectance properties। এটা কি, ধরো না এটা একটা ওয়াটার বডি রয়েছে, ওকে, ওয়াটার বডি মনে করো, এর স্পেকট্রাল রিফ্লেক্টেন্স কার্ভের সাথে ভেজিটেশনের স্পেকট্রাল রিফ্লেক্টেন্স কার্ভ কিন্তু ডিফারেন্স হয়ে যাবে। এই ইমেজটা একটু দেখার চেষ্টা করো। ফর এক্সাম্পল এখানে দেখো, এই যে দেখো, এইখানে মনে করো এইখানে ওয়াটার বডি, তো এটা যদি ওয়াটার বডি হয়, জেনারেলি দেখো এই যে ওয়াটারের দেখো স্পেকট্রাল রিফ্লেক্টেন্স কার্ভটা দেখো একবার ডাউন, ওকে। আবার এই ভেজিটেশন যে কোনো মনে করো, এখানে ভেজিটেশন যে কোনো একটা ধরে নাও। ফর এক্সাম্পল আমি এই ফরেস্ট কাভারটা ধরলাম, তার যদি রিফ্লেক্টেন্স দেখার চেষ্টা করি, দেখো ব্যান্ড স্পেসিফিক কিভাবে ভেজিটেশনের এই রিফ্লেক্টেন্স কার্ভটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এই যে ওয়েভলেন্থ যত চেঞ্জ হচ্ছে এটাও চেঞ্জ হচ্ছে। আবার এটা যদি বেয়ার সোয়েল হয়, দেখো তার একটা কনস্ট্যান্ট একটা রিফ্লেকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো এই রেসপেক্টে মোটামুটি আহ, হয়ে থাকে জেনারেলি। তো স্পেকট্রাল রিফ্লেকশন কার্ভটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তো এটাই আমাদের শর্ট ক্লাস। তো এইটা মোটামুটি আহ, তোমরা দেখবে এগেন আজকে। তাহলে আমাদের ইম্পর্টেন্ট কি দেখলাম, স্পেকট্রাল রিফ্লেকশন কার্ভ দেখলাম, স্ক্যাটারিং দেখলাম, ওকে। এখানে আমরা এখানে আমরা একটু ডিসপারশন প্রসেসটা দেখলাম, রিফ্রাকশন প্রসেসটা দেখলাম, অ্যাটমসফিয়ারিক উইন্ডো দেখলাম, ওকে, এনার্জি রিলেশন দেখলাম, সিকোয়েন্স দেখলাম ব্যান্ডের, ওকে, এনার্জি কিভাবে ট্রান্সফার হয় সেটা দেখলাম, এবং স্টেজেস অফ রিমোট সেন্সিং। এই হলো আজকের ক্লাস। আবার আমরা নেক্সট ক্লাসে আমরা পরের কিন্তু আমরা কমপ্লিট করবো। বেসিক্যালি আজকে তো আহ, হলো, আজকে এটা হয়ে গেল। আমরা আশা করি এবার নেক্সট ক্লাসে আমি দেখছি, নেক্সট ক্লাসে এইভাবে এই যে টাইপস অফ রিমোট সেন্সিং এবং সেন্সর রেজলিউশন, এটাও খুব ইম্পর্টেন্ট, এটা আমরা করার চেষ্টা করবো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা যদি ভালো লাগে কমেন্ট করবে, যদি আরো যদি কিছু আমার আমার যদি ইমপ্রুভ করতে হয় তোমরা কমেন্ট করবে কিভাবে আমি ইমপ্রুভ করতে পারি, এবং তোমাদের আর কি কি লাগবে সেই রেসপেক্টে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, সবাই ভালো থেকো।